ক্ষমতায় আসার পরই শেখ হাসিনাকে ফেরাতে কি পদক্ষেপ নেবে তা জানিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আগের সরকারের নেওয়া কূটনৈতিক প্রক্রিয়ায় বহাল থাকবে। আরও নানা ইস্যু থাকবে, তা নিয়ে আলোচনাও চলবে ভারতের সঙ্গে। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর যে মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের সঙ্গে শেখ হাসিনার জড়িত ছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদের বিচার হওয়া উচিত। অবশেষে তারেক রহমানের আন্তর্জাতিক পরিকল্পনায় হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদী। দর্শক, ক্ষমতা হাতে পেয়ে কিন্তু হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তিটুকু কার্যকরের জন্য দর্শক যে অভাবনীয় পরিকল্পনাটি কাজে লাগিয়েছেন তারেক রহমান, দর্শক সেটা শুনলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। কারণ দর্শক, একসময় যে হাসিনা বলতো তারেক তোর সাহস থাকলে দেশে আয় বেটা, আর সেই হাসিনাকে এবার দেশে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তিটুকু কার্যকর করবেন তারেক রহমান। দর্শক, এটা শুনলেই কেমন জানি একেবারে অকল্পনীয় মনে হচ্ছে, কিন্তু অকল্পনীয় মনে হলেও এটাই কিন্তু সত্য। কারণ বিএনপি সরকার অর্থাৎ তারেক রহমানের সরকারের মূল প্রতিজ্ঞা হচ্ছে দর্শক, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ, কোনো দাসত্ব নয়। যেখানে আমাদের কোনো লাভ হবে না সেখানে আমাদের কোনো সম্পর্কের দরকার নেই। আর সে এই প্রতিজ্ঞাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান বিএনপি সরকার অর্থাৎ তারেক রহমানের সরকার। আর এবার হাসিনাকে ফিরিয়ে আনতে যে পরিকল্পনাটি কাজে লাগিয়েছে সেটা নিয়ে আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টটি সাজিয়েছি আমরা। কবে নাগাদ হাসিনাকে ফিরিয়ে আনা হতে পারে সেটার বিস্তারিত নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এই রিপোর্টটিতে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলির বিস্তারিত আপনি একেবারে ভালো করে জানতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত কথা বলবো। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে গত বছরের নভেম্বরে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চায় ঢাকা, তবে সেই চিঠির উত্তর আজও দেয়নি নয়াদিল্লি। এছাড়াও 2024 সালেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে 2 দফা কূটনৈতিক বার্তা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে নিজেদের পদক্ষেপের কথা জানিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। 19 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে ফেরাতে আগে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও আরো নানা ইস্যু থাকবে, তা নিয়ে আলোচনাও চলবে ভারতের সঙ্গে। অবশ্যই সেটা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে, সেটা যে চলমান আছে প্রক্রিয়াটা চালিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ এখন থেকে শক্ত অবস্থানে থেকে সব দেশের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব রক্ষা করবে উল্লেখ করে এই কূটনীতিক জানান, সব দেশের সঙ্গেই তো বাংলাদেশের ইস্যু আছে, এগুলো সমাধানের জন্য দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয়ভাবে এগুতে হবে। সব সরকারের সাথে তাদের সম্পর্ক থাকবে, আর সেটি হবে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করে। শামা ওবায়েদ আরো জানান, এছাড়াও অনেকদিন পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। একটি গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্র নীতি যেমন হওয়া উচিত, মেরুদণ্ড সোজা করে সব রাষ্ট্রের সাথে যোগাযোগ রেখে বন্ধুত্ব রাখা হবে। এখন থেকে বাংলাদেশকে ভিন্ন চোখে দেখতে হবে পুরো বিশ্বকে। এছাড়াও বাংলাদেশিদের বিভিন্ন দেশের ভিসা জটিলতার সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা ব্যাপারে অবগত আছি, আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরো সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। যে গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্র নীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। বিএনপি নেতৃত্বাধীন সরকার, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর ভারত যে খুবই আগ্রহের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে, সেটাতে একেবারে ভারতের শীর্ষ নেতৃত্ব কোনো রাগঢাক করছেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশে ভোটের পরের দিন সকালবেলায় একেবারে বিশ্ব নেতৃবৃন্দদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে ফেসবুকে পোস্ট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের নতুন নেতা হিসেবে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন যে বাংলাদেশের মানুষ যে তার প্রতি আস্থা প্রকাশ করেছে তারই প্রমাণ এই ভোট। এবং তারপর শুক্রবার দিনেই তারেক রহমানকে সরাসরি ফোন করেছে
বলেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী যে মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের সঙ্গে শেখ হাসিনার জড়িত ছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে, তাদের বিচার হওয়া উচিত এবং তাদের বিচার প্রক্রিয়া যেমন চলছে তেমন চলবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সেটা ভারত বাংলাদেশের যে বৃহত্তর প্রেক্ষাপটের সম্পর্ক, বিশেষভাবে এর বাণিজ্যিক এবং ব্যবসায়িক যে সম্পর্ক, ইনক্লুডিং ট্রেড অ্যান্ড কমার্শিয়াল টাইজ, সেক্ষেত্রে এটা কোনো বাধা হতে পারে না। কারণ তিনি বলছেন উই ওয়ান্ট টু বিল্ড ইভেন বেটার টাইজ, আমরা আরো ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর কিছু উদাহরণ হাজির করেছেন এই সাক্ষাৎকারে। তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, তাদের মধ্যে সম্পর্কে, দ্বিপাক্ষিক সম্পর্কে নানা জটিলতা আছে, কিন্তু এসব জটিলতার কারণে তারা যে একের সঙ্গে অপরে কাজ করে না এমনটা কিন্তু নয়। কাজেই কোনো একটি ইস্যু বা কোনো বিশেষ বিষয়কে মাথায় রেখে ভারত বাংলাদেশ সম্পর্ক স্থবির হয়ে পড়তে পারে না। এবং সেখানে তিনি বিএনপির রাজনীতির, বিএনপির নেতৃত্বের ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা, সেটাও মনে করিয়েছেন। তিনি মনে করিয়েছেন যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর কিন্তু শেখ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা যখন ভারতে ছিলেন, তখনও প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতে গেছেন এবং তিনি প্রাইম মিনিস্টার, ভারতের তখনকার প্রাইম মিনিস্টার মোরারজি দেশাইকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশে সফর করেছেন ভারতের তখনকার প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করাচ্ছেন যে 1980 সালে যখন শেখ হাসিনা ভারতে বসে রীতিমতো প্রস্তুতি নিচ্ছেন যে তিনি বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রত্যাবর্তন করবেন, তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়া দিল্লি সফর করেছেন এবং সেখানে গিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তার মানে বাংলাদেশের রাজনীতির সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ককে মেলানোটা যে বিএনপি ঐতিহাসিকভাবেই কখনো করে নাই, সেটা সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকারে মনে করিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তরফে এরই মধ্যে তারেক রহমানকে ব্যক্তিগত চিঠি লিখে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে ভারত সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে ভারতের প্রধানমন্ত্রী তার প্রতিনিধি হিসাবে তারেক রহমানের শপথে পাঠিয়েছিলেন এবং তার হাত দিয়ে এই আমন্ত্রণের চিঠি গেছে। এই কথাও জোরদারভাবে আছে ভারতে এবং বাংলাদেশে যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর ভারতে হবে কিনা। বিশেষভাবে ভারত বাংলাদেশ সম্পর্কটা যখন এতটা স্থবির হয়ে পড়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী কিন্তু সেই আমন্ত্রণ জানিয়ে ভারতে তাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে সেই প্রতিশ্রুতি দিয়ে এরই মধ্যে এই ওই প্রত্যাশা ব্যক্ত করে রেখেছেন যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী খুব শিগগিরই ভারত সফর করবেন এবং তার মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্কটা একটা নবযাত্রা শুরু হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো নিয়ে ভারতের সঙ্গে আলাপ করবেই। যেমন ধরুন আগামী বছর গঙ্গার পানি চুক্তির বিষয়ে যখন নবায়ন হবে তার আগে ফারাক্কার পানি বন্টনের বিষয়, ফারাক্কার পানির বিষয়টি আসবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বর্ডার কিলিং নিয়ে, সীমান্ত হত্যা নিয়ে দুদেশের মধ্যে কথা হতে হবে। কিন্তু তিনি বলেছেন যে আমাদের এই বিষয়গুলো সহ সব বিষয়ে কথা বলতে হবে, কিন্তু আমরা তো ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমাদের কথা বলতে হবে, যারা কিনা ভারতের সঙ্গে যুদ্ধে যাওয়ার কথা বলে তারা ইনসেইন, তারা উন্মাদের মতো কথা বলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সাক্ষাৎকারে এটা পরিষ্কার যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানাতে গিয়ে যে কথা বরাবরের মতো আরেকবার উল্লেখ করেছিলেন যে ভারত সবসময় বাংলাদেশে একটা গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ দেখতে চায়। একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ বাংলাদেশের প্রতি সবসময় ভারত সরকারের সমর্থন আছে। এটা যে তিনি বলেছিলেন, নতুন যে বিএনপি সরকার তারাও তেমন একটা পরিবেশ বাংলাদেশের সৃষ্টিতে আগ্রহী, সেই প্রতিশ্রুতিটাও কিন্তু বিএনপি মহাসচিবের এই সাক্ষাৎকারে পরিষ্কার। তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরে আসার কথা বলেছেন। তারা রাজনৈতিক প্রতিহিংসা, সহিংসতা কোথাও নিয়ে যেতে পারে না বাংলাদেশকে এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য মঙ্গল নয়, সেটা উল্লেখ করেছেন। তেমনি শেখ হাসিনা ভারতের অতিথি
হিসেবে আছেন, ভারত বাংলাদেশ যোগাযোগের একটা মূল বিষয় এটা হয়ে আর থাকবে না, যেমনটা ইউনূস সরকারের আমলে ছিল। যে ইউনূস সরকারের আমলে বারবার এক রকমের রাজনৈতিক খেলা খেলতে চেয়েছে যে শেখ হাসিনা ভারতে, কাজেই ভারত বাংলাদেশের শত্রু এবং সে কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক হতে পারে না, ভারতের সেভেন সিস্টার্স বরং আমাদের দখল করে নেওয়া উচিত, যুদ্ধ করা উচিত। হাসনাত আব্দুল্লাহরা বারবার এটা বলেছেন, শুধু হাসনাত আব্দুল্লাহ নয়, একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলেছেন যে বাংলাদেশ যদি ভালো না থাকে তাহলে আমরাও সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করে দেব। তার মুখেই প্রথম সেভেন সিস্টার্স এর কথা শোনা গিয়েছিল একেবারে 2024-এর 8ই আগস্ট দেশে এসে ক্ষমতা গ্রহণেরও আগে এনডিটিভি কে দেওয়া সাক্ষাৎকারে। কাজে এমন পরিস্থিতিতে ইউনূস সরকারের সঙ্গে ভারত সরকার কিছুতেই একটা সম্পর্ক স্থাপন করে উঠতে পারে নাই। এই অবস্থায় আবারও বাংলাদেশ ভারত সম্পর্ক যে সচল হতে যাচ্ছে, একদিকে যেমন নবনির্বাচিত তারেক রহমানের সরকার সে বিষয়ে আগ্রহী, ভারত সরকারও যে ভীষণভাবে আগ্রহী একটা উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে বিএনপি সরকারের সঙ্গে, যেই দলটির সঙ্গে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে রাজনৈতিক সম্পর্কের এবং দুদেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, সেটা এখন পরিষ্কার। ভারত সরকার এই আগ্রহ, এই ঐতিহাসিক সম্পর্কের কথা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরেও তারেক রহমানকে লেখা চিঠিতে সংসদে বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রস্তাব গ্রহণের সময় বারবার উল্লেখ করেছে। তবে ভারত যে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে কামনা করে, সেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনের পরের বার্তায়ও যেমন জানাতে ভোলেন নাই, নির্বাচনের দিনেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে কথাই বারবার মনে করিয়েছেন। দর্শক শ্রোতা, অনেকেই কিন্তু মনে করছেন যে বিএনপি সরকার হয়তোবা ভারতের সঙ্গে আলাপ আলোচনা করেই ক্ষমতায় বসেছে, কিন্তু যে কার্যকলাপগুলি এই কয়েকদিনের মধ্যে হচ্ছে, বিএনপি সরকার যে কার্যকলাপগুলি দেখাচ্ছে দর্শক, এতে মনে হচ্ছে যে দেশের জন্যই ভালো কিছু করছেন তারেক রহমানের সরকার। আর যেগুলি আলাপ আলোচনা হচ্ছে দর্শক সোশ্যাল মিডিয়াতে, এগুলো সকল কিছুই কিন্তু একটা বট বাহিনীর কাজ। আর যে সম্পর্কের কথা বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের দর্শক, এটা শুধু বন্ধুত্বের সম্পর্কের মধ্যেই আওতাভুক্ত থাকবে, কোনো দাসত্ব নয়। আর সেই প্রতিজ্ঞাকে কাজে লাগিয়ে কিন্তু এবার হাসিনাকে ফেরানোর গভীর পরিকল্পনা হাতে নিয়েছেন তারেক রহমান। কারণ দর্শক, কি পরিমাণ ক্ষমতা পাগল হলে একটা নারী ক্ষমতার জন্য দর্শক এত হাজার হাজার ছাত্রের প্রাণ কেড়ে নিতে পারে। আর যার ফলে দর্শক সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে এবার কিন্তু এই হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনা কিন্তু একেবারে সরাসরি বাস্তবায়ন করতে যাচ্ছেন তারেক রহমানের সরকার। আর এমনটা হলে কিন্তু দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে দর্শক জামায়াত, এনসিপি সকল দলে কিন্তু খুশি থাকবে তারেক রহমানের উপর। তাই অন্ততপক্ষে আমি মনে করি দর্শক, অন্ততপক্ষে হাসিনাকে দেশে ফিরিয়ে আনুক, তারপর বিচার যেটাই হোক না কেন তাকে অন্ততপক্ষে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতাভুক্ত করা হোক, তবেই কিন্তু এই দেশের জনগণ শান্ত হবে। সম্মানিত দর্শক, আপনি কি মনে করেন তারেক রহমান হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তিটুকু নিশ্চিত করতে পারবে? দর্শক, তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে আশা করি। আর একটি কথা না বললেই না দর্শক, এতক্ষণ ধরে আমরা যত ভিডিওগুলি এবং ফুটেজগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব অথবা ব্যক্তিগত কোনো মতামত অথবা ব্যক্তিগত কোনো ফুটেজ নেই।